রেঞ্জার তাকে সতর্ক করলো একা এই জঙ্গলে না যাওয়াই ভালো, কারণ ওই জঙ্গল থেকে অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে। তার প্রথম শিকার ছিল তার নিজের মা। সাশাকে কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হতো যে সেও টমির সাথে নিচে পড়ে মারা যাবে নাকি দড়ি ছেড়ে দিয়ে তাকে যেতে দিবে। এখন নিখোঁজ হয়ে যাওয়া কিছু মানুষজনের ছবি আর জিনিসপত্র দেখতে পেল, ঠিক যেন সাজিয়ে রাখা হয়েছে। আজকে যে মুভির গল্পটা শোনাতে এসেছি তা শুধু একটা গল্প নয়, যেখানে প্রতিটা পদে পদে চ্যালেঞ্জ, হিল এমন যে আপনার মাথা ঘুরিয়ে দেবে, আরো শিখিয়ে যাবে বাঁচতে হলে লড়তে হবে, হার মানলে চলবে না। জঙ্গলে ঘুরতে গিয়ে মেয়েটি পড়ে সাইকো কিলারের খপ্পরে। শেষ পর্যন্ত এই যুদ্ধে কে জয় হলো জানতে হলে এক্সপ্লেনটা সম্পূর্ণ দেখতে হবে। না, আর কোনো স্পয়লার দিব না, সরাসরি গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে একটি কাপলকে দেখানো হয় যারা পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছিল। সাশা এবং টম রক ক্লাইম্বিং করতে অনেক ভালোবাসে। তারা নরওয়ে টোল ওয়াল নামের একটি পাহাড়ে উঠছে। তাদের কাছে সব ধরনের সেফটি গিয়ার আছে এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি হ্যাঙ্গিং টেন্ট যা তারা দড়ি দিয়ে ঝুলিয়ে নিজের সঙ্গে উপরে নিয়ে যাচ্ছে। পাহাড় চড়ার সময় তারা এমন একটি খাড়া অংশে পৌঁছে যায় যেখানে সাশা কোনোভাবে পার হতে পারছিল না। সে আগেও অনেকবার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, তাই সে বারবার ফিরে আসে, কারণ তার জেদ এই চূড়া সে যেভাবেই হোক পার করবে। এই জেদ পূরণ করার জন্য সে এবারও অনেকবার চেষ্টা করলো কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। এত চেষ্টা দেখে টম বলল এবার আমাদের থামা উচিত, কিন্তু সাশা হার মানতে রাজি নয়। তার কথা ছিল সে একদম চূড়ায় গিয়েই থামবে। টম বলে চূড়া কোথাও পালিয়ে যাচ্ছে না, কাল সকালেও এখানেই থাকবে। তবুও সাশা বারবার চেষ্টা করে যাচ্ছিল, যার ফলে সে ক্লান্ত হয়ে পড়ে। তবুও কোনো লাভ হয় না, তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছিল। তার উপরে ঝড় চলে আসে যা বিপজ্জনক হতে পারে, কিন্তু সাশা তার জেদে এখনো বহল ছিল। সে বলে আর মাত্র 1 ঘন্টা লাগবে, আমি উপরে পৌঁছে যাব। নিজের পাগলামির কারণে সে সঠিক বুদ্ধিতে বিচার করতেই পারছিল না। সে বুঝতেই পারছিল না এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ঝড়কে সে গুরুত্ব দিচ্ছিল না। কথায় আছে জেদ মানুষকে অন্ধ করে দেয়, সাশার ক্ষেত্রেও তাই হচ্ছে। আর এই কারণে ক্লাইম্বিং এ পার্টনার নিয়ে যেতে হয়, যাতে একজন যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে তখন অন্যজন যেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তেমনি টমও সেই সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নেয়। সে সেখানে টেন্ট টাঙিয়ে ফেলে এবং সে সাশাকে পরামর্শ দেয় যে তুমি এতটা তাড়াহুড়া করো না, এখন আমারও বয়স হয়েছে, জানি না আর কতটি পাহাড় আরোহণ করতে পারবো। টমকে কিছুটা হতাশ দেখাচ্ছিল, কারণ একদিকে তার ঝড়ের দুশ্চিন্তা ছিল, অন্যদিকে তার লাকি কম্পাসটা তাকে বলছিল তার ভাগ্য যেন আর তার সহায় হচ্ছে না, সময় যেন শেষ হয়ে এসেছে। কিন্তু মাঝ পাহাড়ের ঝুলে থেকে এইসব কথা বলার মতো সময় ছিল না। ঝড় যত বাড়তে লাগলো তাদের সমস্যাও তত বাড়লো। নিচে নেমে যাওয়া ছিল তাদের জন্য সবচেয়ে নিরাপদ অপশন, কিন্তু সাশা এতে রাজি হচ্ছিল না, কারণ এতে তার সব পরিশ্রম বৃথা যাবে। কিন্তু টম তাকে আশ্বাস দিল ঝড় থামলে তারা আবারও ফিরে আসবে। এরপর তারা টেন্ট গুছিয়ে দুজনে নিচে নামতে শুরু করে। তীব্র ঝড়ে বরফের মাঝে অন্ধকার হয় কি বিপদ কম ছিল যে তখনই আবার তুষার ঝড় চলে এলো, যার ফলে পাহাড় থেকে প্রচুর বরফ নিচে পড়তে লাগলো। বিপদ বুঝতে পেরে টম সাশাকে দ্রুত একটি খাঁজের নিচে পাঠিয়ে দিল, যেখানে সে বরফের সাথে পড়া পাথরের আঘাত থেকে বাঁচতে পারবে। তবে দুর্ভাগ্যজনকভাবে সে নিজে বাঁচতে পারলো না। হঠাৎই একটি বড় পাথর তার মাথায় এমন ভাবে আঘাত করলো যার ফলে সে পাহাড়ের গায়ে খুব বাজেভাবে ধাক্কা খেলো। এরপরে সে নিচে পড়ে যায় আর নিথর হয়ে ঝুলে থাকে। সে বেঁচে আছে কি নেই তাও বোঝা যাচ্ছিল না। বড় সমস্যা হলো যেই দড়ির সাহায্যে সে ঝুলেছিল সেটা ছিল সাশার হাতে, এবং দড়িতে এত বেশি ওজন হওয়ার কারণে সাশার হার্নেসও খুলে আসছিল। এভাবে চলতে থাকলে সাশাও নিচে পড়ে যাবে আর তার জীবনও চলে যেতে পারে। তাকে টেনে তোলাও কোনোভাবেই সম্ভব নয়। সাশাকে কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হতো যে সেও টমির সাথে নিচে পড়ে মারা যাবে নাকি দড়ি ছেড়ে দিয়ে তাকে যেতে দিবে এবং নিজের জীবন বাঁচাবে, কারণ টমি সম্ভবত ততক্ষণে মারা গেছে। সে এক চরম দোটানায় পড়েছিল, কিন্তু হাতে একদমই সময় ছিল না। তাই সে দেরি না করে দড়ি ছেড়ে দিল আর টমি নিচে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে সাশারও হার্নেস খুলে গেল, কিন্তু সাশা পাহাড়ের গা আঁকড়ে ধরে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নিল। এরপরে আমরা 5 মাস এগিয়ে যাই, যেখানে অপরাধ বোধে দগ্ধ সাশা নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে এসেছে, যাতে কিছুটা সময় একান্তে কাটানো যায় আর নিজের মনকে শান্ত করে জীবনে এগিয়ে যেতে পারে। সেই দিনের পর থেকে সে পাহাড়ে ওঠা বন্ধ করে দিয়েছে।
টমিকে হারিয়ে পাহাড়ের প্রতি টান আর নেশা যেন তার শেষ হয়ে গেছে। তবে টমির সেই লাকি কম্পাস আজও তার কাছেই আছে। সাশা পৌঁছালো ভ্যান্ডালা ন্যাশনাল পার্কে এবং সেখানে রেঞ্জার তাকে সতর্ক করলো একাই এই জঙ্গলে না যাওয়াই ভালো, কারণ ওই জঙ্গল থেকে অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে। সেখানকার মিসিং পোস্টারগুলো দেখে আপনিও আন্দাজ করতে পারবেন। কিন্তু সাশা তো নাসরবান্দা, তাকে সেখানে যেতেই হবে। তাই রেঞ্জার তার নাম ঠিকানা রেজিস্টারে নোট করে নিল, যা এখন বাধ্যতামূলক হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে সাশা একটি গ্যাস স্টেশনে পৌঁছালো। সেখানে এক স্টোর থেকে সে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিল। তখনই সেখানে উপস্থিত দুইটি শিকারী তাকে বিরক্ত করতে শুরু করলো। সেখানে বেন নামে একটি ছেলে আসে জার্কি বিক্রি করতে। জার্কি হচ্ছে শুকনো মাংস। সে ওই দুই শিকারীকে বাধা দিয়ে বলে, ম্যাডামকে বিরক্ত করো না। তখন তারা দুজন সেখান থেকে বাইরে চলে যায়। তাই বেনকে ধন্যবাদ জানানোর জন্য সাশা একটি প্যাকেট জার্কি কিনে নেয় এবং নিজের যাত্রা শুরু করে। তবে সাশা বুঝতে পারে তার গাড়ির জিপিএস কাজ করছে না এবং ম্যাপ দেখেও সে কিছুই বুঝতে পারছে না। তাই সে আবারও বেনের কাছে সাহায্য চায়। সে গ্র্যান্ড অ্যান্ড ন্যারো পর্যন্ত যাওয়ার রাস্তা জিজ্ঞেস করলো। বেন তাকে দুইটা রাস্তার কথা বলল, একটি পথ সহজ, অন্যটি ছিল একটু কঠিন। তবে সে আরো বলে কঠিন রাস্তাটায় প্রাকৃতিক দৃশ্য ছিল বেশ সুন্দর। তাই সাশা কঠিন পথটাই বেছে নিল, যা শুরু হচ্ছিল ব্ল্যাক স্টোর বে থেকে। বেতে পৌঁছে সে ক্যাম্পিং শুরু করলো। কিন্তু রাত হতেই সে গ্যাস স্টোরের শিকারীরা সেখানে পৌঁছে গেল। তবে এবার তাদের সংখ্যা ছিল আরো বেশি। সাশা বুঝে গেল এবার এরা মাথা খারাপ করবে। তাই সে চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়লো এবং গাড়ি লক করে দিল। তাদের কোনো আজে বাজে কথাই সে কানে তুললো না। তারাও নিজেদের মতো উল্লাস করে রাতে ফিরে চলে গেল। তারা কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলে সাশা আগে থেকে পেপার স্প্রে তৈরি করে রেখেছিল। তারা চলে যাওয়ার পর সে যেন কিছুটা স্বস্তি পেল এবং কিছুক্ষণ ঘুমিয়ে নিল। সকাল হতে ছোট একটা নৌকা নিয়ে সে নদীতে নেমে পড়লো এবং সারাদিন সে ভরপুর অ্যাডভেঞ্চার করলো। তবে একদম শেষে যখন সে তীরের কাছে পৌঁছালো, তখন নিখোঁজ হয়ে যাওয়া কিছু মানুষজনের ছবি আর জিনিসপত্র দেখতে পেল, ঠিক যেন সাজিয়ে রাখা হয়েছে। তবে সে খুব একটা গুরুত্ব দিল না। সন্ধ্যা হতেই সে তীরের কাছে টেন্ট গাড়লো এবং তার ভিজা কাপড় এবং ব্যাগ গাছের ডালে ঝুলিয়ে রাখলো। রাতে সে বেনের কাছ থেকে কেনা সেই জার্কি খেলো। এরপরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো। কিন্তু সকালে হঠাৎ কিছু একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। তারপর বাইরে এসে দেখলো তার ব্যাগটা গায়েব। তারপর ভেতরেও সাপ ঢুকে পড়েছে। ভাগ্য ভালো যে সে ঠিক সময় মতো বাইরে এসেছিল। কিছুক্ষণ সাপ বেরিয়ে যাওয়ার অপেক্ষা করে সে আবারও ছোট নৌকা নিয়ে সামনে এগিয়ে চললো। সামনে তীরের কাছে সে একটি রাস্তা দেখতে পেল, যেখানে একটি ছোট নৌকা বাঁধা ছিল। গিয়ে দেখলো ওইটি বেনের ক্যাম্প। বেনকে দেখতে পেয়ে সাশা অনেক খুশি হলো এবং তাকে জানালো তার ব্যাগ চুরি হয়ে গেছে, যাতে তার ফোন আর খাবার সবকিছু ছিল। বেন বলল, এটা নিশ্চিত কোনো বন্য পশু হবে, সেই হয়তো তোমার ব্যাগ নিয়ে গেছে। এখন ভালো মানুষ যে বেন সাশাকে মাছ গরম করে খাওয়ালো। সেই ফাঁকে দুজনে অনেকক্ষণ কথা বলতে লাগলো। সাশা বেনের জার্কির অনেক প্রশংসা করলো এবং জিজ্ঞেস করলো জার্কির নাম সে জেনস জার্কি কেন রেখেছে। বেন জানায় জেনো তার মায়ের নাম ছিল। তিনিই তাকে ছেলেবেলায় অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছিলেন। তারা এখানকার বাসিন্দা নয়। বেন তাকে জিজ্ঞেস করলো, তুমি কতদিন ধরে কায়াকিং করছো? সাশা জানায় খুব বেশি দিন হয়নি। তখন বেন বলল, হ্যাঁ, তোমার তো পাহাড় পছন্দ তাই না? একথা শুনে সাশা অনেক অবাক হয়ে গেল, কিন্তু সে বিষয়টা ইগনোর করে গেল, কারণ বেন বেশ কিছুক্ষণ ধরে এমন অদ্ভুত রসিকতা করছিল। এবার সাশা বেনকে জানায় সেই শিকারীরা তার ক্যাম্প পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বেন বলল, হ্যাঁ, তবে তুমি তাদের খুব ভালোভাবেই সামলে নিয়েছো। আর এইখানে কথাবার্তায় হঠাৎ একটি ভয়ঙ্কর মন নিল। সাশা আর এটিকে এড়িয়ে যেতে পারলো না। বেন আর কোনো ভনিতা না করে সাশাকে নিজে থেকেই বলে দিল যে নিজেই রাস্তা বলে দিয়ে সে সাশাকে এই নির্জন রাস্তায় স্টক করেছে। এবার সাশাও বুঝে গেল তাহলে ব্যাগ বেনই চুরি করেছে এবং সে খুব বাজেভাবে ভুল জায়গায় ফেসে গেছে। কিন্তু সাশাকে একথা বলতে হলো না, কারণ বেন নিজে থেকে ব্যাগটা সামনে এনে রাখলো এবং তার ব্যাগ থেকে একটা ব্রেসলাইট বের করে সে নিজের হাতেই পড়েছিল। সাশা বুঝে গেল তাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। কিন্তু তখনই বেন ভিতর থেকে একটি ক্রসবো এবং একটি স্পিকার নিয়ে এলো। স্পিকারে গান চালিয়ে সে বলল যে এই গান শেষ না হওয়া পর্যন্ত তুমি যতটা দূরে যেতে পারবে পালিয়ে যাও, কারণ আমি তোমার শিকার করতে চলেছি। সে আরো বলল, ব্যাগে আমি তোমার জন্য কিছু সারপ্রাইজ রেখেছি, তবে ফোনটা আমার কাছেই থাকবে। এই কথা শুনে সাশার পায়ের নিচে যেন মাটি সরে গেল। তার চোখে মুখে ধরা পড়ছিল যে তার মাথায় কত কিছু চলছে, কিন্তু কোনো কথা না বলে সে তাড়াতাড়ি ব্যাগ তুলে তার নৌকা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। তবে এখন যেহেতু তার শিকার করা হবে, তাই ভয়ে তার হাত পা যেন কাঁপছিল, যে কারণে তাড়াহুড়া করতে গিয়ে ঝর্ণা থেকে পড়ে সে তার ছোট্ট নৌকাটা হারিয়ে ফেললো। কোনো মতে ব্যাগটা নিয়ে সে তীরে পৌঁছে ভিজা কাপড় ছেড়ে নদীর পাড় ধরে দৌড়াতে শুরু করলো। তখনই সে একটা পরিবারের আওয়াজ শুনতে পেল। সাহায্য পাবে এই
এই আশায় সে দ্রুত উপরে উঠে দেখলো সেই আওয়াজ বেনের ফোন থেকে আসছিল, যেখানে একটি পরিবারের ভিডিও চলছিল যারা এই নদীতে ঘুরতে এসেছিল। কিন্তু বেন তাদের সাথে বন্ধুত্ব করে তাদেরও স্বীকার করেছে। এই কাটার ফ্যামিলির মিসিং পোস্টার আমরা আগেই দেখেছিলাম। এখন বেন সাশাকে খুব ভালোভাবে ফাঁসিয়ে ফেলেছে। হঠাৎই একটি তীর তার দিকে ছুটে আসে, কিন্তু কপাল ভালো থাকায় সাশা অল্পের জন্য তীর থেকে বেঁচে গেল। সে আবারও দৌড়াতে শুরু করলো, কিন্তু বেন ছিল অনেক উপরে। সে অনবরত তার দিকে তীর ছুটতে লাগলো। কতক্ষণই বা সে তীর থেকে বাঁচতে পারবে? হঠাৎই একটা তীর তার উড়োতে এসে লাগলো, যার ফলে সে ব্যালেন্স হারিয়ে গড়াতে গড়াতে নদীতে গিয়ে পড়লো। এবার তার মাথায় খুব ভালো মতো আঘাত লেগেছিল, কিন্তু সে জ্ঞান না হারিয়ে সবটুকু শক্তি দিয়ে সে স্রোতে থেকে নিজেকে বের করে আবারও তীরে উঠে এলো। বেনের যে ফোনটি তার হাতে ছিল সেটাও ভেঙে গিয়েছিল। ব্যাগ থেকে একটি টি শার্ট বের করে সে পরে নিল। এরপরে ব্যাগ থেকে কিছু খাবার বের করে সেটা খেয়ে নিল। এরপরে পানি পান করে আবারও সামনের দিকে এগোতে লাগলো, কারণ সে খুব ভালো করে জানতো বেন যে কোনো সময় চলে আসতে পারে। পাহাড়ের খাঁজ দিয়ে সে দৌড়াতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যে সে আর যাওয়ার কোনো রাস্তা পেল না। তখন পাহাড়ের ফাটল বেয়ে সে উপরে উঠতে লাগলো, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু সে অনায়াসে তা করতে পারলো। এখন সে পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছে, তাই সে দূরবীন দিয়ে ব্যানের উপরে নজর রাখছিল। সে ব্যানের ক্যাম্প খুঁজে পেল, যেখানে তার নৌকা বাঁধা ছিল। সেই ক্যাম্পটি তার থেকে অনেক দূরে ছিল, কিন্তু ব্যান তার খুব কাছে চলে এসেছে। এটা সে দূরবীন দিয়ে দেখতে পেল, তবে ব্যান তাকে দূরবীন ছাড়াই দেখে ফেললো। সাশাও বুঝে গেল ব্যান তাকে দেখে ফেলেছে, তাই সে তাড়াতাড়ি পালিয়ে সেই ফাটল দিয়ে নিচে নেমে একটি খাঁজের মাঝে লুকিয়ে পড়ল। যখন ব্যান তাকে দেখতে না পেয়ে ফিরে গেল, কিছুক্ষণ পর সাশাও সেখান থেকে বেরিয়ে এলো এবং চুপি চুপি তার ক্যাম্প পর্যন্ত পৌঁছালো। সেখানে গিয়ে সব অবাক হলো, বেন সেখানে খুব মজা করে তার কাপড় চোপড় খুলে গোসল করছে, যেন তার কোনো তাড়াহুড়াই নেই। পুরো জঙ্গলে যেন তার। সাশা চুপচাপ পানির তলা দিয়ে সাঁতরে বেনের নৌকার কাছে পৌঁছালো, কিন্তু বেন মোটেও অসতর্ক ছিল না, বরং এটাই ছিল তার প্ল্যান। সে খুব চালাকির সাথে নৌকার কাছে একটা ফাঁদ পেতে রেখেছিল, যেখানে পরিকল্পনা অনুযায়ী সাশাও আটকা পড়লো। বেন দ্রুত এসে তাকে পানি থেকে বাইরে টেনে আনতে লাগলো, কিন্তু ততক্ষণে সাশাও তার ব্যাগ থেকে পেপার স্প্রেটা বের করে ফেলেছে। বেনের মুখে সে স্প্রে করে ক্রসবোর দিকে এগিয়ে গেল, কিন্তু বেনও কাঁচা খেলোয়াড় নয়। সে তাড়াতাড়ি করে মুখ ধরে সাশাকে আটকে দিল। সাশা আবারও পেপার স্প্রেটা তুলে নিল, কিন্তু এবার বেনের হাতে ক্রসবোটা ছিল, তাই সাশাকে স্প্রেটা ফেলে দিতে হলো। এরপরে বেন সাশার কাছে এসে সেই ট্র্যাপ থেকে তার পাটা মুক্ত করে দিল। সাশা তাকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো গেম খেলছো? বেন বলল, এটা কোনো গেম নয়, এটা একটি রিচুয়াল। এরপর সে সাশার হাত পা বেঁধে দিল এবং বলল, আমি তোমাকে সহজ এবং কঠিন পথের চয়েস দিয়েছিলাম। তুমি নিজেই কঠিন পথটা বেছে নিয়েছো বলেই এখানে ফেঁসে গেছো। সহজ পথটা বেছে নিলে এতক্ষণে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যেতে, আর আমি তোমাকে কিছুই করতাম না। এই যে শিকার করার রিচুয়াল হচ্ছে কারণ সাশা বাকিদের থেকে আলাদা। সারা রাত বৃষ্টির মধ্যে সে সাশাকে বাইরে বেঁধে রাখলো এবং তার সাথে কথা বলতে লাগলো। সে বলতে লাগলো যে রিচুয়াল খুবই জরুরি, এগুলা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কে। জানো, অনেক আদিবাসী গোষ্ঠী আছে যারা নিজেদের দাঁত ঘষে ধারালো করে। বেড়ে ওঠার জন্য যন্ত্রণা খুবই জরুরি। পরদিন সকালে বেন সাশাকে নৌকায় বসে সামনে এগিয়ে চলল। সাশার হাত তখনও বাঁধা ছিল। বেন কথা থামাচ্ছিলই না। সে আরো জানালো যে সাশার নাম সে রেঞ্জার স্টেশনের রেজিস্টার থেকে পেয়েছে, আর বাকি কিছু রিসার্চ করে জেনেছে যে সাশা পাহাড়ে চড়ার শখ ছিল, কিন্তু টোলওয়ালে যা হয়েছিল তারপর সব শেষ হয়ে গেছে। সাশা বলল ওইটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু বেন তার মানতে নারাজ। সে বলল টমি এত অভিজ্ঞ ক্লাইম্বার হয়েও এইভাবে মারা গেল কেন? এরই মাঝে নৌকার মধ্যে সাশা একটি লোহার রড খুঁজে পেল। সাশা খুবই সতর্কতার সাথে সেটি তোলার চেষ্টা করে, কিন্তু বেন তা দেখে ফেলে। সে সরাসরি সাশাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বাকি পথ এভাবেই চলল। সাশাকে নৌকার সাথে পানিতে টেনে নিয়ে যাওয়ায় তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। বেন তাকে একটি গুহায় নিয়ে গেল, যেখানে কাটার ফ্যামিলির লাশ ঝুলানো ছিল। লবণ মাখিয়ে মাছি থেকে দূরে সেগুলোকে ঝুলিয়ে রেখেছিল, কারণ বেন এই মাংস শুকিয়ে জার্কি তৈরি করবে। এখানেই বোঝা যায় এই পর্যন্ত যত মানুষ নিখোঁজ হয়েছে সবার সাথে বেন একই কাজ করেছে, তাই আজ পর্যন্ত কারো বডি খুঁজে পাওয়া যায়নি। সে আরো জানায় যে এখানকার স্থানীয় আদিবাসীদের বিশ্বাস, যদি তুমি শিকারের আত্মা কবজা করতে চাও তবে তার লিভার খেতে হবে, কিন্তু সমস্যা হলো এমন আত্মা খুব একটা পাওয়া যায় না যা কবজা করার যোগ্য। এত মানুষকে মেরে ফেলেছে, কিন্তু আজ পর্যন্ত তা পেলাম না, নাকি বলবো আজকে পেয়ে গেছি। সে যে শিকার করার রিচুয়াল করছিল তাদের বেন সাশার স্পিরিট চেক করছিল, যা কবজা করার যোগ্য,
কারণ সাশা এতক্ষণ অনেক লড়াই করেছে। তার মানে বেন তাকে খুন করে তার কলেজা খাবে এবং এরপর তার মাংস তৃপ্তি করে খাবে। বেন এবার তার নকল দাঁত খুলে তার আসল ধারালো দাঁত তাকে দেখায়। এই ভয়ঙ্কর দাঁত দিয়ে সে তার মাংস ছিঁড়ে খাবে। তো এখন আপনারা পুরো গল্পটা বুঝতে পেরেছেন। বেন কোনো নরখাদক আদিবাসী গোষ্ঠীর প্রভাবিত, তাদের সম্পর্কে সবকিছু জেনে তাদের পথা সে এখানে শুরু করেছে। তার প্রথম শিকার ছিল তার নিজের মা। মায়ের মাংস দিয়েই সে প্রথম জার্কি বানিয়েছিল, তাই এর নাম রেখেছে জেনস জার্কি। সে আরো বলে মাকে খেয়ে সে নিজের মধ্যে তাকে বাঁচিয়ে রেখেছে। সে আজও তার সাথেই আছে এবং এমনটাই সে সাশার সাথেও করতে চলেছে, যাতে তার ফাইটিং স্কিল আরো ডেভেলপ হয়। এসব কথা বলতে বলতে সে সাশার খুব কাছাকাছি চলে আসে। এই সুযোগ নিয়ে সাশা তার কানে কামড়ে দেয়। এতে সে মুক্ত হয়ে যায় এবং সরাসরি বয়ে চলা পানিতে ঝাঁপ দেয়। বেনও তার পিছে পিছে পানিতে ঝাঁপ দিয়ে সাশার কেবলের সাথে নিজেকে আটকে দেয়। কিন্তু সামনে একটা বড় ঝর্ণা পড়লো, যেখান থেকে পড়ে বেন মাথায় প্রচন্ড আঘাত খেয়ে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে সাশা তাকে শেষ করে দিতে চাইলো, কিন্তু এর মধ্যেই সে জ্ঞান ফিরে পেল এবং সাশার উপরে চড়াও হলো। শুরু হলো দুজনের মধ্যে মারামারি। এক পর্যায়ে সে সাশার গলা টিপে ধরলো এবং সাশার দম বেরিয়ে যাওয়ার উপক্রম। তখনই সে সাশাকে ছেড়ে দিল, কিন্তু সাশা তাকে ছাড়লো না। সে পাথর মেরে তার পা ভেঙে দিল। এখন সে আর হাঁটতে পারবে না। সাশা তাকে পঙ্গু করে দিয়ে কিছুটা নিরাপদ হলো। দুজনে এতটাই ক্লান্ত যে সারা রাত দুজনে এভাবে পড়ে থাকলো। বেন হাতে একটি ছোট চাকু ধরে রেখেছিল, যাতে সাশা কিছু করার চেষ্টা করলে সে ব্যবস্থা নিতে পারে। কিন্তু সাশা নিজেও খুবই ক্লান্ত ছিল, তাই সে কিছুই করতে পারলো না। তবে মজার ব্যাপার হলো এবার বেন চুপ করেছিল, সাশা কথা বলছিল। এবার সে বলতে থাকে যে সে টমির দড়ি ছেড়ে দিয়েছিল আর এই অপরাধবোধ আজও তাকে তাড়া করে বেড়ায়। সে আর কোনোদিনে জানতে পারবে না দড়ি ছাড়ার সময় টমি বেঁচে ছিল কিনা। টমির মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করে, কারণ টমি অনেক আগে থেকে ফিরে যাওয়ার কথা বলছিল, কিন্তু সেই শুনেনি। যার খেসারও টমিকে নিজের জীবন দিয়ে দিতে হয়েছে। টমি তাকে তো বাঁচিয়ে দিয়েছিল খাঁচের নিচে পাঠিয়ে দিয়ে, কিন্তু তার ভাগ্য সেদিন সত্যি শেষ হয়ে গিয়েছিল। পরদিন সকালে সাশা বেনের সাথে একটি চুক্তি করে। সে বলে, আমাদের এখান থেকে বেরোতে হলে এই পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, নয়তো আমি তোমার মরার অপেক্ষা করতে পারি, যাই ইনফেকশনে খুব শীঘ্রই হয়ে যাবে। আমি তো এরপরেও উপরে উঠে যাব, কিন্তু তোমার কাছে এই একটাই সুযোগ। সাশা কেবল বেনের সাথে আটকানো ছিল বলে তাকে এই চুক্তিটি করতে হচ্ছিল। তবে বেন এতক্ষণে ভিজা বিড়াল হয়ে গিয়েছিল, সে না করবে কিভাবে? তার জন্য তো লাভই ছিল। তবে সমস্যা হলো পাহাড়ে ওঠার সময় বেনের প্রাণ তো সাশার হাতে থাকবে। তাই বেন তাকে আগে ভাগেই সতর্ক করে দিল যে তুমি যদি আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করো তবে আমি তোমাকে নিয়েই পড়বো, তাই কোনো রকম চালাকি করার চেষ্টাও করবে না। কিন্তু ঠিকঠাক যদি আমাকে উপরে পৌঁছে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এরপরে সাশা কোনো কথা না বাড়িয়ে তার ভালো পায়ে বুস্টার নট বেঁধে দিল, যা তাকে উপরে তুলতে সাহায্য করবে, এবং তার কাছে থাকা হার্নেস লাগিয়ে সাশা উপরে চড়তে লাগলো। বেনও সেই হার্নেসের সাথে যুক্ত ছিল। অনেকটা উপরে পৌঁছে সাশা সুযোগ বুঝে হার্নেসের সাথে কিছু ছেড়ছাড় করতে শুরু করলো, কারণ বেনের কথায় তার বিন্দুমাত্র ভরসা ছিল না। কিন্তু বেন সবকিছু দেখে ফেললো এবং তখনই সাশাকে নিচে টেনে ধরলো। সাশা তাকে বোঝালো সে শুধু হার্নেসটা রিসেট করছিল। সে আবারও পাহাড় বাইতে শুরু করলো এবং উপরে সে একই খাড়া অংশ চলে এলো, যা সে আগে কখনো পার করতে পারেনি। সে খাড়া অংশটা পার হওয়ার আগে সে কিছুটা কৌশলে আশ্রয় নিল এবং সুযোগ পেয়ে বেনের দড়িটি সে গাছের ডালের সঙ্গে বেঁধে দিল আর হার্নেসটা ঢিলা করে দিল। এটা করতে বেন তাকে দেখে ফেলে, তাই সে আগের মতোই সাশাকে টেনে নিচে ফেলতে চাইলো। কিন্তু হার্নেস যেহেতু ঢিলা হয়ে গিয়েছিল তাই সেটা তার কোমর থেকে খুলে গেল এবং সাশা বেঁচে গেল। কিন্তু বেন বাঁচতে পারলো না, কারণ সে শুধুমাত্র একটি দড়ির উপরে ঝুলেছিল। সাশা সেই দড়িটিই খুলে দিল এবং বেন নিচে পড়ে মারা গেল। তার এই পাগলামির খেলা এখানেই শেষ হলো। কিন্তু সাশার বিপদ তো এখনো কমেনি। তার সামনে এখনো সেই চড়া খাতটাই ছিল। আরোহণের সেই চ্যালেঞ্জ এখনো তার সামনে। তবে এবার ব্যর্থ হওয়ার কোনো উপায় নেই, কারণ তার কাছে কোনো সেফটি গিয়ারই ছিল না। সামান্য ভুলেরও কোনো জায়গা ছিল না। নিচে পড়লে নিশ্চিত মৃত্যু। অত্যন্ত সাবধানতার সঙ্গে সে পাহাড় বাইতে শুরু করলো, যার মধ্যে একবার ঝুলে পড়েছিল। কিন্তু নিজেকে শান্ত রেখে এই কঠিন অংশ পার করে সে শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছে গেল, কোনো সেফটি গিয়ার ছাড়াই। অবশেষে সে এটা করতে পেরেছে। সে প্রচন্ড খুশি হলো। তবে এখনই তো বসে পড়লে হবে না, এখনো তাকে এখান থেকে বেরোতে হবে, তাও আবার পায়ে হেঁটে।
তবে আজ যেন তার ভাগ্য তার সহায় হয়েছে, কারণ জঙ্গলে চলার পথে একটি গাড়ি তাকে উদ্ধার করলো। এরপরে ব্ল্যাক স্টোর বে থেকে সে নিজের গাড়ি নিয়ে সরাসরি রেঞ্জার সেন্টারে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে রেঞ্জারকে সেই গুহার কথা বলে দিল, যেখানে নিখোঁজদের দেহাবশেষ পাওয়া যাবে। এরপরে সে সমুদ্র সৈকতে গিয়ে টমের সেই লাকি কম্পাসটি সাগরে ভাসিয়ে দিল এবং নিজের জীবনটা নতুনভাবে শুরু করার জন্য এগিয়ে চলল। এরই সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হলো। মুভির এক্সপ্লেনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এরপরে কি মুভি দেখতে চান তাও জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। সাবস্ক্রাইব করতে তো আর বলে দিতে হবে না। আবারও দেখা হবে ভিন্ন কোনো মুভির গল্প নিয়ে। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।